দেখেন বিসিএস পরীক্ষায় কিন্তু সবচেয়ে টাফেস্ট হার্ডেল যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি, কারণ এটা হচ্ছে কি একটা নকআউট এক্সাম। কারণ বিসিএস পরীক্ষার মেইন খেলা কিন্তু রিটেন আর ভাইভায়। ম্যাক্সিমাম মানুষ যারা প্রথমবার প্রিলিটা ক্র্যাক করতে পারে না, ওদের যেই জায়গায় ভুলটা থাকে, দের টার্গেট দ্য 200 মার্কস। আপনি কখনোই প্রিলিমিনারির 200 মার্ক টার্গেট করা যাবে না, বাদ দেওয়ার টেন্ডেন্সি রাখতে হবে। কত বেশি পড়বো না, কত কম পড়বো, কত জিনিস আমি বাদ দিব, যে যত সুন্দর স্ট্র্যাটেজিক স্মার্ট ওয়েতে বাদ দিতে পারবে সে তত বেশি পাস করার সম্ভাবনা এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ডিজিটাল এমসিকিউ থেকে আমাদের আজকে নতুন পডকাস্ট, এবং আমাদের আজকের গেস্ট খুবই পপুলার এবং আপনারা সবাই চিনেন, নিশাত রায়হান আপু। আপনার সম্পর্কে একটু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি নিশাত বিনতে রায়হান, 41তম বিসিএস আমি সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগপ্রাপ্ত। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা থেকে, এবং আমার নিজ জেলা কিশোরগঞ্জ। তো আপাতত আছি আপনাদের সাথে, এবং নাসিম ভাইয়ের সাথে কথা হবে, আড্ডা হবে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে আপনার ইন্ট্রোটা দেওয়ার জন্য। আচ্ছা, তো আপনি যেহেতু বিসিএস ক্যাডার, সো আপনার জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে যারা হচ্ছে নতুন বিসিএস ক্যাডার হইতেছে তাদের জন্য। তো আমরা শুরুতেই আপনার জার্নিতে বা এখানে যাই আর কি। সো আপনি আসলে যে বিসিএস ক্যাডার হবেন, এটা কি আপনার ড্রিম ছিল, বা কিভাবে জার্নিটা শুরু হয়েছে কিভাবে আপনার? আচ্ছা, মোটামুটি আমরা তো জয়েন করে ফেললাম 8-9 মাসের মতো হয়ে গেছে, 8 মাসের মতো হয়েছে আসলে। তো বিসিএস জার্নিটা আমার জন্য আসলে প্রথম থেকেই খুবই একটা নতুন এক্সপিরিয়েন্সের মতো, কারণ আই ওয়াজ নেভার রেডি টু বি ইন আ ক্যাডার সার্ভিস। সো 2019 সালে হচ্ছে গিয়ে আমাদের এই সার্কুলারটা আসে। তো 2019 সালে আমরা সবাই জানি যে তখন কোভিড-19 একটা ব্যাপক প্রকোপ ছিল। ভাইয়া তো জানেন ওই সময়টা আসলে একটা খুবই প্যাথেটিক সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা গো থ্রু করেছি, এবং যেটা হয়েছে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু ওভারঅল এই কোভিডের কারণে অনেকটাই ডিলে হয়েছে। সো আমার প্ল্যানিংটা আসলে এই বিসিএস সার্ভিসে আসার বা এই ক্যাডার সার্ভিসে আসার সূচনাটা ছিল 2019 সালেই, শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, এবং হচ্ছে আমাদের ডিসেম্বরের দিকে আমরা হচ্ছে কি সার্কুলারটা পাই। তো আমি জানি না নাসিম ভাই আপনি জানেন কিনা যে এই 41 বিসিএসটা কিন্তু বিশেষ বিসিএস হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এরকমই ভাবতেছিলাম যে হয়তো বিসিএসটা এটা স্পেশাল বিসিএস হবে, এবং আমাদের তো স্পেশাল বিসিএস নাই যেহেতু টেকনিক্যাল ক্যাডার নাই। তো যখন হচ্ছে 1 সপ্তাহ আগে ডিক্লেয়ার হয় যে এটা হচ্ছে জেনারেল বিসিএস হবে, তো মূলত ওই টাইমটা থেকে, অর্থাৎ সার্কুলার পাবলিশ হওয়ার 1 মাস আগে থেকে আমার বলবো যে মেন্টাল একটা প্রিপারেশন, যে আমি বিসিএস ক্যাডার সার্ভিসে যেতে চাই বা একটা প্রস্তুতি শুরু করতে চাই, খুব আগের না। যেটা হচ্ছে গিয়ে অনেকেই, আমি এই প্রশ্নটা প্রায়ই পাই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমি হচ্ছে প্রস্তুতি শুরু করতে চাই, কিংবা আমি এমনও শুনছি, আপনি খুবই অবাক হবেন, এসএসসি পরীক্ষা দিছে, সেও বলতেছে আপু যে এখন থেকে কি আমি শুরু করতে পারি কিনা। সো এমন কোনো কিছুই না যে বিসিএস পরীক্ষা আপনার একদম বহু আগে থেকে শুরু করতে হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজ এগুলা কোনো কিছু না। আপনার বিসিএস পরীক্ষার জন্য প্রিলিমিনারি পাস করতে, আমি যেটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, 3 মান্থস জাস্ট এনাফ। এর বেশি একদিন সময় আসলে লাগে না। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরেন আপনার ডেডিকেশনটা কতটুকু, যে আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারবেন, আপনি আসলে আপনার স্বপ্নটা আপনি কতটুকু ভিতর থেকে ধারণ করছেন, পুরা ব্যাপারটাই হচ্ছে আপনার নিজের স্বপ্ন ছুঁয়ে দেখার যেই জায়গাটা, সেটা আপনি কতটুক ডেডিকেটেডলি করবেন। এখন আপনার প্রস্তুতি 3 মাসও আমি বলবো প্রয়োজন নাই, যদি আপনার ভিতরে ডেডিকেশনটা আসলে যদি সেই রকম থাকে। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা এইভাবে ক্লিক করেছে, কারণ আমি যখন বিসিএস দিব জিনিসটা ধার্য করলাম, তখন থেকে সেই মুহূর্ত থেকে আমার কাছে মনে হইতো যে আগামীকালকে সকালে উঠেই আমার পরীক্ষা। কাজেই পরীক্ষার পূর্ব রাত্রিতে কিন্তু একটা স্টুডেন্ট যতটুকু সিরিয়াস থাকে, এটা অন্য সময় থাকে না। সো আমার এই অল থ্রু 3 মাস আমার প্রতিদিনই একদম পরীক্ষা দিচ্ছি এরকম একটা ফিল নিয়ে আমি পড়াশোনা করেছি, এবং আমার মনে হয় যে এই প্রেশারটা আসলে দরকার আছে। খুব রিল্যাক্স বা ফ্লেক্সিবল হয়ে অন্তত চাকরির এত কম্পিটিটিভ একটা এক্সাম আর পাস করা খুব টাফ। রাইট। আচ্ছা, এই যে বললেন 3 মাসের জার্নি, সো দেখা যায় আপনি যেটা বলছেন ট্রু, এসএসসি বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে বলে যে আরে সে তো এখন থেকে বিসিএস পড়বো,
এটা খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাচ্ছে বাংলাদেশে। সো হুম, আসলে এইরকমই হওয়া উচিত আপনি যেরকম বলছেন। আচ্ছা, এখন আমরা একটু সামনে যদি যাই, যে আপনি হচ্ছে বিসিএস যে দিবেন হুম, সেখান থেকে তো আপনি বর্তমানে পুলিশে আছেন, রাইট? হুম, সো এটা কি আপনার ড্রিম ছিল যে আপনি পুলিশ ক্যাডারে হবেন, বা ক্যাডারের যে ইয়েটা দিছেন চয়েস লিস্টটা, হুম, হুম, হুম। সেটা মানে পুলিশ কত নম্বরে দিছেন আচ্ছা, এবং পুলিশই কেন? আচ্ছা। আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুলিশ ক্যাডারটা আমার কেন আসা বা পুলিশ ক্যাডার এই প্রশ্নটা আমি কম বেশি অনেক জায়গায় পাই। আসলে পুলিশ হব বা বাংলাদেশের যেই ধরনের আমরা সোশিও ইকোনমিক একটা অবস্থা বিলং করি, একজন নারী পুলিশ কর্মকর্তা দেখে কিন্তু এখনো আমাদের সমাজ খুব একটা অভ্যস্ত না। তো ওই চিন্তা জগতে একটা পরিবর্তন আনবো বা আমাকে দিয়ে শুরু হোক আরেকটা নতুন কোনো অধ্যায়, এইরকম একটা জিনিসটা আসলে সবাই চেঞ্জ মেকার হইতে চায়। এক্স্যাক্টলি। যদিও এখন অনেক ফিমেল অফিসার্সরা আছেন, বাট তারপরেও আমি দেখি যে সেই পরিমাণ, যেমন আমাদের ব্যাচে আমরা মাত্র 4 জন ফিমেল অফিসার্স। রাইট। কাজেই এটা যে আবার খুব বেশি পরিমাণ তাও তাও কিন্তু না, না। হ্যাঁ। আচ্ছা, আর পাশাপাশি আমার হচ্ছে ফ্যামিলিতে আমি, আমার মা, আমার ভাই এবং আমার বাবা, আমরা সব আমার মানে ভাই এবং আমার বাবা দুজনই সরকারি চাকরি করতেন। আমার ভাইও হচ্ছে গিয়ে সশস্ত্র বাহিনীর একজন সদস্য। তো তাকে ইউনিফর্মে যখন দেখি, সেই জিনিসটা আমার মধ্যে খুব একটা আলোড়ন সৃষ্টি করতো। মানে আমার একটা টাইমে মনে হতো যে কোনো একটা দিন যদি আহ, এমন একটা সিচুয়েশন আমি ক্রিয়েট করতে পারি যে আমি আমার মাকে মাঝখানে দাঁড় করিয়ে আমি আর আমার ভাই ইউনিফর্মে আমার মাকে একটা সেলিউট দিব, যেটা আসলে শি রিলি ডিজার্ভস। কারণ আমার বাবাকে হারিয়েছি আমি 2012 সালে। এরপর থেকে আমার আম্মু আমাদেরকে, আজকে আমরা যতটুক পর্যায়ে এসেছি সবটুক ক্রেডিটই আসলে আমার আম্মুর। সো শি শিওরলি ডিজার্ভস আ স্যালিউট ইন ইউনিফর্ম। সো এইরকম একটা ইমোশনাল জায়গাও আমার আসলে পুলিশ ক্যাডারটা সিলেক্ট করার পিছনে কারণ ছিল। কিন্তু আমি যদিও পুলিশ ক্যাডার হব, এই জিনিসটাই আমি কিন্তু 100% ডেডিকেটেডলি চিন্তা করেছি এবং আমি আম, এটাই চেয়েছি যে অবশ্যই আমার পুলিশেই যেতে হবে। কিন্তু একটা ব্যাপার আমি যেটা শেয়ার করি সব প্ল্যাটফর্মে এবং আপনাদের সাথেও যেটা আর কি আমি বলি, সেটা হচ্ছে চয়েস লিস্টটা কিন্তু একটু স্মার্টলি সিলেক্ট করার ব্যাপার থাকে। যেমন ভাইভা পরীক্ষায় কিন্তু আপনার চয়েস লিস্টের উপর ডিপেন্ড করে আপনার ভাইভার কোয়েশ্চেন অ্যান্সারিংগুলো হয়। সো আমি যেই জিনিসটা ট্রাই করেছি যে আমার, যদিও পুলিশ ক্যাডার আমার চয়েস, মানে বা আমি এটাই হতে চেয়েছিলাম, কিন্তু আমি কিন্তু আমার চয়েস লিস্টটা যখন সাজিয়েছি বিসিএস পরীক্ষার জন্য, সেটা কিন্তু আমি ফরেন অ্যাফেয়ার্স, যেটা পররাষ্ট্র ক্যাডার যেটা, সেটাকে কিন্তু আমি প্রথম চয়েসে রেখেছি। আচ্ছা। কারণ এটার পিছনে আমার যেই যুক্তিটা আমি মনে করি মানে তখন ছিল, সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারে সংখ্যা খুব কম থাকে, কম থাকে। সেখানে মার্কসটা বেশি লাগে। প্লাস হচ্ছে গিয়ে আপনার পররাষ্ট্র ক্যাডারের যে ভাইভাটা হয় সেটা খুবই রিসেন্ট ইস্যু বেসড। আচ্ছা। হ্যাঁ, সো রিসেন্ট ইস্যু বেসড যদি একটা ভাইভা আমাকে ফেস করতে হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু একটা মোটামুটি ওভারঅল প্রিপারেশন থাকে। কারণ যেহেতু রাইট। আমরা রিটার্ন পরীক্ষাটাও এই রিসেন্ট ইস্যুর রিসেন্টলি, উপরে হ্যাঁ। পড়াশোনা হয়, প্লাস আমরা ভাইভার প্রিপারেশনটাও রিসেন্ট বেসডই নেই, রাইট। নিউজ পেপার নিউজ দেখে। সো আমার মনে হয়েছে যে আমি ভাইভাটা ফেস করতে আমার জন্য ইজিয়ার হবে। এবং এই বিষয়টা আমি মোটামুটি সবাইকে সাজেস্টও করি যে আপনার নিজের যে পার্সোনাল চয়েস যেটা, সেটা ট্রাই টু পুট ইট অন দ্য সেকেন্ড চয়েস, আর প্রথমটা পররাষ্ট্র। পররাষ্ট্র রাখাটা ওয়াইজ। আচ্ছা। কারণ এটা আপনার ভাইভাতে হচ্ছে কি একটা একটা ভালো পজিটিভ সাইন। পজিটিভ হিসেবে কাজ করে। ওকে। সো এই হচ্ছে আর কি আমার পুলিশ হওয়ার বিষয়। এবং যখন রেজাল্ট, একটু ভাই আমি জাস্ট শেয়ার করি, যখন রেজাল্ট আমাদের পাবলিশ হয় এবং আমাদের রেজাল্টও তো ধরেন অনেক চক্কর কেটে আমরা প্রায় 4 বছর, 4.5 বছর পরে আমাদের রেজাল্ট পেয়েছি, যেহেতু এই যে কোভিড টাইমের একটা ইস্যু ছিল। আমি কিন্তু পররাষ্ট্র যেই রেজাল্টের যেই 25 জন ক্যাডার, ওখানে আমি আমার রোল নাম্বার খুঁজিও নাই। কারণ পুলিশ আমি হব আমার মনে মনে এটা আছে, পুলিশ ক্যাডারেই খুঁজেছি এবং ফরচুনেটলি বেশি দূর যাওয়াও লাগে নাই, 4 নাম্বারেই হচ্ছে বাহ। সিরিয়ালটা পাওয়ার পরে আসলে এটার ফিলিংস তো এক্সপ্রেস করার মতো না। অন্যরকম পুরা। হ্যাঁ, না এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু কম মানুষেরই মানে মাইন্ডসেটও থাকে যে আমি হ্যাঁ, হ্যাঁ, পুলিশ হ্যাঁ, চয়েস দিছি এবং পুলিশে আমি সেকেন্ড চয়েস দিয়ে আমি পুলিশে আগে চেক করব। এটাই। আর এবং ভাই আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে গিয়ে আমি শেয়ারও করেছিলাম একবার আমার যে সোশ্যাল মিডিয়া থেকে, 2015
15-এ সম্ভবত, হুম হুম 15-এ অনলি মি দিয়ে আমরা ফেসবুকে অনেক সময় অনেক মোটিভেট করি নিজেকে। রাইট রাইট তো তখন হচ্ছে আমি এরকম একটা স্টেটাসও দিয়েছিলাম যে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেধাক্রম 1, মানে এটা আমি নিজেকে নিজে মোটিভেট করার জন্য দিতাম আর কি, যে একদিন এটা আমার যে ড্রিম। কোনো একদিন আমি এই জিনিসটা রিচ রাইট করব, আমি তারপর এটা পাবলিক করব। এবং যখন আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে টিচাররা জিজ্ঞেস করে কি হতে চাও, তখন আমি কেন জানি বলতাম আমি পুলিশ হইতে চাই। ওয়াও তারপর আমার যখন হচ্ছে ইন্টারমিডিয়েট, আমার স্কুলের অনেক স্কুল কলেজের ফ্রেন্ডরাও এটা জানে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা ভাইভা হয়, সেখানেও আমি বলছি আমি পুলিশ হব। এবং আমার মনে হয় ওই যে একটা কথা আছে না যে কেউ যদি মন থেকে কিছু চায়, এটা আসলে কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তাও তার জন্য আর কি জিনিসটা হেল্প করে, হেল্প মানে যে করে, নিজেকে নিজে সাহায্য করে সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে যেহেতু পুলিশ নিয়ে আপনি তো অনেকগুলো কথা বললেন, সো বর্তমান সময় দেখা যায় এটা নিয়ে একটা ভালো একটা মানুষের সাথে বিভিন্ন রকমের মানুষের কল্পনা জল্পনা আছে, এবং এই জন্য বিসিএস চয়েস লিস্টে মানুষ এটা এখন চিন্তা করবে যে যাদেরও ড্রিম আছে তারাও চিন্তা করবে যে আসলে ড্রিম তো ছিল পুলিশ ক্যাডার হবো, কিন্তু বর্তমান সিচুয়েশন অনুসারে অনেক নেগেটিভ পজিটিভ ভাইব আছে। তো আপনি তো নিজে ফুল এক্সপিরিয়েন্স করা এটা নিয়ে, তো আপনার সাজেশন কি যারা এইবারে অ্যাপ্লাই করবে 47তম বিসিএস এ বা পরবর্তীতে, তারা যদি পুলিশ ক্যাডার কারো চয়েস লিস্টে থাকে তাদের প্রতি কোনো সাজেশন আছে কিনা? আচ্ছা, এখন ধরেন সিচুয়েশন যেমনই হোক, ক্যাডার সার্ভিস সবই কিন্তু ইকুয়াল। এখানে হচ্ছে আমরা 9th গ্রেডে জয়েন করতেছি, কেউ অ্যাডমিন ক্যাডার চয়েস দিচ্ছে, কেউ পুলিশ ক্যাডার দিচ্ছে, ট্যাক্স অডিট ক্যাডার। ক্যাডার সার্ভিস আসলে ডিসক্রিমিনেশনটা এটা আমাদের নিজেদের মাইন্ডসেটের একটা ব্যাপার। এখানে আসলে সবাই সরকারি কর্মচারী, এবং এখানে আসলে পাওয়ার বা এইসব কনসেপ্ট কিন্তু খুবই একটা, মানে আমি মনে করি যে অযৌক্তিক কিছু বিষয়, এগুলা কোনো কিছু না। আর পুলিশের এখন রিসেন্ট ইস্যুগুলা দেখে যারা ডিমোটিভেটেড হবে, আমার মনে হয় যে চেঞ্জটা আসলে আপনি থেকেই শুরু হওয়াটা উচিত। আপনার যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় প্রফেশনালিজমের কিছু ঘাটতি থেকে থাকতে পারে, সেই জায়গাটা আপনিই কেন ঠিক করবেন না? কেন আপনি এগিয়ে এসে সেই জায়গাটা কভার আপ করবেন না? কাজেই আমি নিজে যতদিন পর্যন্ত আমার কাজটা প্রফেশনালভাবে ডিল করতে পারবো, কোনো সমস্যাই আসলে সমস্যা হওয়া উচিত না। হ্যাঁ, আর চয়েস লিস্ট আপনি কিভাবে সেবা দান করবেন কোনো একটা সেক্টর থেকে দেশের মানুষকে, সেটা আসলে আপনার নিজের মন মানসিকতাটা যেভাবে করবে সেটা। আর পুলিশ ক্যাডারের আমি মানে ডেলিবারেটলি যেটা বলি সব জায়গায়, পুলিশ ক্যাডারে থেকে আসলে বা পুলিশের পরিবারের একজন সদস্য হয়ে মানুষকে যেভাবে করে সেবা দান করা যায়, এটা আসলে সো আনরিয়েল। মানে এটার মতো এত অন্যরকম। ধরেন আমার কাছে একটা মানুষ চরম বিপদে যখন পড়ে, তখন কিন্তু পরিবারের কথাও আমার মনে পড়ে না, আমার মনে পড়ে পুলিশের কথা। ঠিক আছে, কাজে মানুষকে আপনি হেল্প করার এর চেয়ে ভালো মাধ্যম আমার মনে হয় না আর হতে পারে। কাজে এখানে আশেপাশে কি হচ্ছে বা কি সিচুয়েশন দিয়ে গো থ্রু করেছি সেটার উপরে ফোকাস না করে আমার মনে হয় সেটা সাময়িক সময়ের জন্য। এবং আমি মনে করি যে পরিবর্তন আসলে আসছে, কারণ আমরা এখন একটা নতুন সময়ে নতুন একটা জেনারেশনকে আমরা হচ্ছে লিড দিচ্ছি। আমার আপনার মাধ্যমে আসলে পরিবর্তনটা আসবে, এবং অবশ্যই এটা ইতিবাচক হবে। ওকে, তো তার মানে একটা ইতিবাচক সাইন এখনো আছে সবার মধ্যে, যারা পুলিশ ক্যাডার হতে চায় তারা এখনো ড্রিম দেখতে পারে যে না আমার আসলে ড্রিম চেঞ্জ করার দরকার নাই, অবশ্যই ড্রিমটা ড্রিমই থাকবে এবং সেটা ট্রাই করা উচিত সাকসেস করার জন্য। আচ্ছা, এখানে তো ক্যাডারের মধ্যে আপনি বেশ কিছু ক্যাডার নিয়ে বলছেন এবং বলছেন যে সব ক্যাডারের মধ্যে আসলে বৈষম্য করা উচিত না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বৈষম্য না করলে আসলে সুযোগ সুবিধায় বৈষম্য তৈরি হয়ে যায়। রাইট, এটা রিয়েলিটি আর কি, আমরা রিয়েলিটি ভিত্তিক কথা বলতে গেলে। আর অফিসিয়াল ভিত্তিক তো সবাই সমান, এটা জানি আমরা। তো এখন হচ্ছে আপনি যদি একটা সাজেস্ট করেন যারা নতুন অ্যাপ্লাই করবে তাদেরকে আসলে কোন ক্যাডারের সুযোগ সুবিধা বা আসলে কিরকম হওয়া উচিত? একটা তো ড্রিম ক্যাডার হইতে পারে সে প্রথমে দিছে রাইট, বা সেকেন্ড চয়েসে দিছে, কিন্তু এর পরবর্তীতে ক্যাডারের মানে যে চয়েস লিস্টটা এটা কিরকম হওয়া উচিত, যে কোনো যে জানে না আর কি খুব একটা সেটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রথমেই আপনার নিজেকে নিজের আগে বুঝতে হবে যে আপনি আসলে কোন সেক্টরটাতে আপনার এক্সপার্টিসটা শো করার একটা সুযোগ আছে। এখন কিছু ক্যাডার যার মানে যেটা সচরাচর খুব লুক্রেটিভ ক্যাডার হিসেবে ধরা হয় আর কি, যেটার কনসেপ্টটা আমি আসলে পার্সোনালি বিলিভ করি না। তারপরেও ধরেন ফরেন, তারপরে অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স অডিট যেই ক্যাডারগুলা বা কাস্টমস,
এটা হচ্ছে গিয়ে কি আপনার কাজের প্যাটার্নটা আপনি কি আসলে কতটুক অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে যেমন পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, এদের কাজটা হচ্ছে একদম রুট লেভেলে যেতে হয়। আচ্ছা আপনার পোস্টিং দেখা যেতে পারে এমন জায়গায় যেটা হচ্ছে গিয়ে একদম রিমোট একটা এরিয়াতে, ঠিক আছে। সো সেই জায়গাগুলাই আপনি কি আসলে কোপ আপ করে সেই কাজটা করতে পারবেন কিনা, এটা হচ্ছে কি আপনার কনসিডার করতে হবে যে আপনি Okay. আসলে আপনার ফ্যামিলিকে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে একটা বড় ডিস্টেন্স হয়ে যায় যে আমার ফ্যামিলি লাইফ আর আমার প্রফেশনাল লাইফে অ্যাডজাস্ট করাটা খুব টাফ হয়ে যায়। আবার আপনি যদি মনে করেন যে আপনি একটু কম্পারেটিভলি এত দৌড়ঝাঁপ টাইপের জায়গায় যেতে যাচ্ছেন না, আপনি শিক্ষা ক্যাডার কিংবা হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডারগুলোতে আপনি আপনার নিজের সাবজেক্টটাকে যদি মনে করেন যে আপনি সেই সাবজেক্টে পড়াশোনা করেছেন, সেখানে সেক্টরে আপনি একটু উন্নতি করতে চান, সেখানে আপনি কন্ট্রিবিউট করতে চান, তাহলে ট্রাই টু বি ইন দ্য টেকনিক্যাল ক্যাডার। তারপরে যদি মনে করেন যে না আমি আসলে এত ঝুট ঝামেলার জীবনে যাব না, আমি হচ্ছে গিয়ে একটু মোটামুটি রিল্যাক্স একটা জায়গায় থাকবো, এত পোস্টিং এর ইস্যুজে যাব না, সেক্ষেত্রে আপনি যেমন ট্যাক্স ক্যাডার কিংবা হচ্ছে আপনি অডিট ক্যাডার, এগুলা হচ্ছে গিয়ে আপনার লাইফ এত হেকটিক না, ঠিক আছে। কিন্তু সার্ভ করা যাবে আপনি যেই সেক্টরেই যান, এটা আপনার কোনো ক্যাডার ভিত্তিক না। আপনি যেখানে আপনার দেশের মানুষকে সেবা দান করতে চান, সেটা যে কোনো ক্যাডার সার্ভিস থেকে সম্ভব, ইভেন ক্যাডার সার্ভিসে না থাকলেও সম্ভব। মানে আমার কথা হচ্ছে যে আপনি নিজেকে আগে জানতে হবে যে আপনি এই জায়গাটায়, হ্যাঁ আমি কি ওই জায়গাটায় অ্যাডজাস্ট করতে পারবো কিনা, এটাই। ওকে, আচ্ছা আমরা এখন আরো একটু বিষয়ে জানতে চাই, লাইক এস প্রস্তুতির বিষয়ে আমরা একটু ব্যাক করি পিছনে আর কি। আবার যে আপনি বলছেন যে 3 মাস মোটামুটি যে কারোর জন্য একটু এনাফ, রাইট? সো আপনি যদি এইখানে আরেকটু এলাবোরেট করেন যে আসলে 3 মাসের মাধ্যমে, ধরেন একজন ক্যান্ডিডেট সে 3 মাসের মাধ্যমে যদি প্রস্তুতি নিতে চায়, বা নেক্সট তো 47তম বিসিএস আছে, সো সে আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, যে কি রকম ভাবে, যে 3 মাসে সে চিন্তা করবে আরে আমি যে চিন্তা করছি এইচএসসি পাস করে বিসিএস প্রিপারেশন নিব, উনি বলে 3 মাস থেকে, তাহলে এটা কিভাবে সম্ভব? আপু কি আমার সাথে কি উনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, উনি পারছে, আমি তো পারবো না, রাইট? এই জিনিসটা তাদের কনসেপ্টে না আসে, সেজন্য একটু এলাবোরেট করেন আর কি বিষয়টা। দেখেন বিসিএস পরীক্ষায় কিন্তু সবচেয়ে টাফেস্ট হার্ডেল যেটা, সেটা হচ্ছে প্রিলিমিনারি, কারণ এটা হচ্ছে কি একটা নকআউট এক্সাম। এখানে আপনি আসলে কত মেধাবী বা আপনি হচ্ছে কত কি বোঝেন, কত জ্ঞানী, এইসবের কোনো জাজমেন্ট আসার সুযোগ নেই। এটা আপনার স্ট্র্যাটেজিক ওয়ের প্রিপারেশনটাই আপনাকে কিন্তু এই নকআউট রাউন্ডটাতে টিকাই দিবে। কারণ বিসিএস পরীক্ষার মেইন খেলা কিন্তু রিটেন আর ভাইভায়। আপনার এই প্রিলিমিনারিটা জাস্ট আপনি পরীক্ষা দিবেন কি দিবেন না এটা ডিটারমাইন করবেন। আচ্ছা, এখন আমরা সচরাচর বা ম্যাক্সিমাম মানুষ যারা প্রথমবার প্রিলিটা ক্র্যাক করতে পারে না, ওদের যেই জায়গায় ভুলটা থাকে, দে টার্গেট দ্য 200 মার্কস, যেটা হচ্ছে কি একটা খুবই ভুল কনসেপ্ট। আপনি কখনোই প্রিলিমিনারির 200 মার্ক টার্গেট করা যাবে না। আপনার কাটমার্ক যেটা, সেটা আপনার বাদ দেওয়ার টেন্ডেন্সি রাখতে হবে। কত বেশি পড়বো না, কত কম পড়বো, কত জিনিস আমি বাদ দিব, যে যত সুন্দর স্ট্র্যাটেজিক স্মার্ট ওয়েতে বাদ দিতে পারবে, সে তত বেশি পাস করার সম্ভাবনা এগিয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি হচ্ছে গিয়ে, আমি যেই জিনিসটার কি ইউজুয়ালি মানে প্রেফার করি, যে আপনার ট্রাই টু আইডেন্টিফাই ইয়োর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, ঠিক আছে। আপনার কোন সাবজেক্টগুলায় আপনি একটু ভালো কম্পারেটিভলি, কোন সাবজেক্টটাতে আপনি একটু খারাপ। যেমন বাংলাদেশে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সচরাচর, তাদের মধ্যে দেখা যায় ইংরেজিতে একটা দুর্বলতা থাকে, আবার পাশাপাশি ম্যাথেও অনেকের দুর্বল। যেমন আমি কিন্তু ম্যাথমেটিক্স একটা খুবই দুর্বল স্টুডেন্ট, যেটা আমি সব জায়গায় বলি, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু ম্যাথস আমি পারি না। যেহেতু আমি ম্যাথস পারি না, আমি ইংলিশ গ্রামারে ভালো, এটা আমি জানি যে আমার স্ট্রেংথ হচ্ছে এটা। তো আপনি স্ট্রং জোনটাকে আরো স্ট্রঙ্গার করেন, আর উইক যেটা, সেটা আপনি মনে করেন কিছু মার্কস আমি ছেড়ে দিলাম, বা পারলে আপনার যদি মনে হয় যে এটা আমাকে দিয়ে হচ্ছেই না, লিভ ইট। মাথায় কোনো প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে, কারণ ইউ নেভার নো যে এই জায়গাটা থেকে আদৌ কিছু আসবে কি আসবে না। কাজী আপনি যত বেশি বাদ দিবেন, তত বেশি হচ্ছে গিয়ে আপনার পাস করার সম্ভাবনা থাকবে। আর আরেকটা জিনিস আমার একজন স্যার আর কি বলতেন, যে বিসিএস পরীক্ষা হচ্ছে আপনার পাপের ফল। কেমন পাপ? আমরা দেখা যায় যে এসএসসি এইচএসসি পরীক্ষায় আমাদের একটা টেন্ডেন্সি থাকতো যে ধরেন এইবার এই অঙ্কটা আসছে, সামনের বার এই অঙ্ক আসবে না, এটা বাদ দিব। এইবার এই রচনা আসছে, আমি এটা পড়বো না, পরের বার এটা আসবে। যা আপনি যেই চ্যাপ্টার আপনার এতদিন এসএসসি এইচএসসিতে বাদ গেছে, ওগুলা থেকেই আপনার পড়া শুরু করতে হবে। এই যে অঙ্ক বলেন, তারপরে আপনার এই যে জেনারেল নলেজের বিভিন্ন সামাজিক বিজ্ঞানের যে পার্টগুলা বলেন, বিজ্ঞানের পার্ট বলেন, আপনার ওভারঅল একটা হোলিস্টিক প্রিপারেশন নিতে হবে। আপনি কোনো একটা পার্টিকুলার ইস্যুতে খারাপ
বা আপনি অঙ্ক পারেন না, ইংলিশ পারেন না, এটার জন্য আবার ভেঙে পড়লে চলবে না যে আল্লাহ আমি তো তাহলে হবে না, আমাকে দিন। স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে। যেমন আমি একজন ব্যক্তি যে আমার 41 বিসিএস এর অঙ্কের যে 15 মার্কস আমি ওটা অ্যান্সারই করিনি, কারণ আমি এটা দেখিও নাই ওখানে কি আছে, আমার দরকার নাই, কারণ আমার টার্গেট হচ্ছে 130। এখন ধরেন 130, আমাদের সময় আমি যখন 41 দিছি আমার টার্গেট ছিল 120। আচ্ছা, কিন্তু আমাদের কাটমার্ক কিন্তু আরো অনেক কম ছিল, বুঝছেন। কখনোই এগুলা দেখা যায় কি, অনেক কথা হয় যে কাটমার্ক 170 180, পরে পরীক্ষা দিয়ে বের হয়ে নিচে নামতে নামতে বাসায় পর্যন্ত যখন যায় সেটা দেখা যায় 115-তে গিয়ে ঠেকে, বুঝছেন। এটা সবসময় শোনা যায় যে আমি বের হয়েই দেখবেন যে বলবে কেউ এবার কাটমার্ক 180, কিন্তু এটা কখনোই হয় না। কাটমার্ক 120-এর উপরে খুবই রেয়ার যে গেছে কিনা, এটাই। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং যে কি পড়বে কি বাদ দিবে, দ্যাটস ইম্পর্টেন্ট। নালে কিন্তু সব পড়ে যাইতেছে বা এটা তো ইম্পসিবল, কোনো হিউম্যানের পক্ষে পসিবল না। আচ্ছা, এই জিনিসটার কনসেপ্টটার জন্য আমরা যে একটা নতুন কনসেপ্ট বের করছি, এটা নিয়ে যদি একটু বলেন, আপনি তো দেখছেন বিষয়টা বা আপনি নিজে এটার সাথে ইনভলভমেন্ট আছেন, যে স্মার্ট অ্যানালাইসিস এবং এআই সাজেশন কাইন্ড অফ, কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিক্যালটাকে একটা রিপ্রেজেন্ট করতেছি বইতে বা স্ট্রাকচারে। এটা অবশ্যই একটু শর্টে বলেন। এটা যেমন হচ্ছে, আমি ধরেন আপনাদের সাথে যেহেতু আমার প্রিভিয়াসলি কিছু কাজ করা হয়েছে, এবং আমার মনে হয় যে মার্কেটে যদিও অনেক প্ল্যাটফর্ম আছে ভালো করছে, কিন্তু এই যে স্ট্র্যাটেজিক জায়গাটা, এটা কিন্তু সবাই আসলে রিচ করতে পারে না, ঠিক আছে। কারণ এখন হচ্ছে কি একটা স্মার্ট এরাতে আমরা বাস করি। এখন আপনার যেই পড়াগুলা আপনি বুঝতেছেন যে এই টপিকগুলা ঘুরে ফিরে আসতেছে বা আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলা জানা দরকার, আপনি কত বই অ্যানালাইসিস করবেন, হাজার হাজার বই এখন বাজারে, পড়ার কোনো শেষ নেই। স্ট্র্যাটেজিক্যাল এখন আপনাদের যেই এআই ভিত্তিক যে একটা সাজেশন, এটা কিন্তু একটা চমৎকার ইনিশিয়েটিভ, কারণ এখানে স্টুডেন্টের বাড়তি কোনো প্রেসার নিয়ে নিজের খুঁজতে হচ্ছে, ঠিক আছে। সে এই এআই জেনারেটেড ভাবছে, কোনটুক জাস্ট মানে মোট কথা হচ্ছে পুরাটা রান্না করে খাবারটা একদম লোকমায় তুলে দেওয়া, যে আপনি খালি গিলেন, মানে পুরা প্রসেসটা এখানে করা। এবং আমি যে পাবলিকেশনস এর কিছু জিনিসও আমার দেখা হয়েছে, এত চমৎকার, এত সহজভাবে দেয়া জিনিসটা, যে কোনগুলা এতদিন পর্যন্ত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। কারণ ইউজুয়ালি হয় কি, একটা টাইম পর্যন্ত দেখা যায় তো বিসিএস এ প্রচুর প্রশ্ন রিপিট হয়, এখন কিন্তু এই ট্রেন্ডটা থেকে সরে আসছে। এখন দেখা যাচ্ছে যে টপিক রিপিট হয়, বাট সেম টু সেম প্রশ্ন কিন্তু আসে না, কাছাকাছি একটা টপিক থেকেই প্রশ্ন আসে, বা ওই টপিকেরই অন্য একটা অ্যাঙ্গেল থেকে আসে। কাজে কেউ যদি জানে যে আমার এই টপিকগুলাই বারবার ঘুরে ফিরে বিভিন্ন ডাইমেনশনে আসতেছে, এবং এটা থেকে পরবর্তীতে আমার কি কি আসতে পারে, আমার মনে হয় এর চেয়ে বেস্ট থিং আর কিছু হইতে পারে না। হ্যাঁ, থ্যাংক ইউ সুন্দর মতো এক্সপ্লেইন করার জন্য। আচ্ছা, তাইলে আমরা বুঝে গেলাম আসলে যে কেউ যদি সে 3 মাসের প্রস্তুতি নিতে চায়, কিভাবে 3 মাসে নেওয়া সম্ভব, এটা কিন্তু একটা আইডিয়া পাওয়া গেছে, রাইট, নিতে পারবে। আচ্ছা, তো এই 3 মাসের প্রস্তুতির পরে সে ধরেন আমরা অ্যাপ্লাইও করলাম, অ্যাপ্লাই নিয়ে যে ক্যাডার চয়েস লিস্ট দিলেন। আচ্ছা, এই ক্যাডার চয়েস লিস্টের পরে সে যখন হচ্ছে ধরেন ফ্রিলিতে সে যে পরীক্ষা দিবে, রাইট, পরীক্ষার আগের মুহূর্তে দেখা যায় অনেকে হতাশ হয়ে যায়, 1 সপ্তাহ আগে বা 3 দিন আগে 5 দিন আগে, যে আরে কি হবে, আমি তো কিছুই পড়ি নাই বা যা পড়ছি ভুলে গেছি, মনে থাকতেছে না, রাইট। সো আসলে তাদের জন্য একটা মোটিভেশন দেন যে আসলে এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত। এইটার জন্য বেস্ট মোটিভেশন হচ্ছে গিয়ে, যখন মাত্র আপনার মনে হচ্ছে যে আপনি কিছুই পারেন না, আপনার দিয়ে হবে না, তখন বুঝতে হবে ইউ আর অন দ্য প্রপার ট্র্যাক। তার মানে আপনি পড়ছেন, মানে আপনারই হবে। কারণ এটা মনে হইতেছে মানে হচ্ছে আপনি এত জিনিস আপনার মাথায় আছে যে আপনার মনে হচ্ছে আপনি কিছুই পারবেন না। কারোর যদি মনে হয় যে আমি পারবো, আমার হবে, তার হওয়ার চান্সই সবচেয়ে কম। কারণ আপনি একটা প্রেশার নিচ্ছেন, আপনি দিনের পর দিন এটার পিছনে সাধনা করতেছেন, এটাই আপনার লাস্ট মোমেন্টের এটার প্রমাণই হচ্ছে যে আপনার মানে মনে হবে যে আমি কিছুই পারবো না। এবং এইটা মনে হওয়া মানেই আপনার একদম প্রিপারেশন শতভাগ অন ট্র্যাক। কাজেই যার যার এটা মনে হচ্ছে যে আমার কিছুই হবে না, আমি পারবো না, ট্রাস্ট মি, আপনারই হবে। আপনি ঠিক রাস্তায় আছেন, আপনার প্রিপারেশনটাই ঠিক হচ্ছে। আর যে পাশের যার মানে খুব চিল মুডে আছে যে আমি খুব পারি, জীবনেও হবে না, আমি লিখে রাখলাম, হবে না, এটাই নিয়ম, হয় না। এটা তো খুবই সুন্দর, আপনার কথা শুনে এখন সবাই বলবে যে আমারই হবে না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে যাচ্ছে অনেক বেশি রাত জাগা, বা পরীক্ষার কয়েকদিন আগে থেকে অনেক বেশি রাত জাগা, যে অনেক কিছু বাকি, আমি পড়বো, সব পড়বো,
এই জিনিসটার কারণে সে দেখা যায় পরীক্ষার হলেও দেখা যাচ্ছে যে মেন্টালিটিতে একটু চাপ থাকে, রাইট? দেখা যায় স্ট্রেস মুক্ত থাকাটা ইম্পর্টেন্ট। সো তাদের জন্য আসলে সাজেশন কি, মানে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার কয়েকদিন আগে কিরকম তার এনভায়রনমেন্ট হওয়া উচিত বা তার মাইন্ডসেট কিরকম হওয়া উচিত? আচ্ছা, আসলে বিসিএস পরীক্ষা তো আর এমন না যেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি বা ইউনিভার্সিটির পরীক্ষা, আপনি জানেন কি আসবে ওইটাই বারবার আপনি পড়তেছেন। কাজে এরকম যেহেতু না, কাজে আপনার আগের রাতে আসলে চাপ নিয়ে পড়ার কি আছে, মানে আমি তো এটাই, মানে আপনি তো জানেনই সিলেবাস ভিত্তিক পরীক্ষা না, সিলেবাস ভিত্তিক পরীক্ষা না। এবং আমার যেটা মনে হয় যে আপনারা লাস্ট 3-4 দিন আপনি হচ্ছে গিয়ে একটু সাম্প্রতিক বিষয়গুলো, যেটা অবশ্য সাম্প্রতিক নিয়ে আমি দেখছি অনেক মানুষ হচ্ছে আরো প্যানিক করে। প্রিলিমিনারিতে সাম্প্রতিক প্রশ্ন কিন্তু খুবই কম আসে, ঠিক আছে? অনেকে আবার পরীক্ষার আগের দিনে যে প্রশ্ন রিসেন্ট ওটাও পড়তে যায়। হ্যাঁ, এইগুলা না, এইগুলা এক মাস আগে হয়ে গেছে প্রশ্ন, এইগুলা নিয়ে কোনো চাপ নেওয়া যাবে না। আর আমি যেটা মনে করি যে আপনার ধরেন পরীক্ষার হলে, মানে ওই গেমটাই কিন্তু আপনার পরীক্ষার হলটা, ঠিক আছে? আপনি সারা বছর যেই প্রিপারেশন নিচ্ছেন সেটার আউটপুটটা আপনি দিতেছেন পরীক্ষা হলে। কাজে আপনার মেন্টাল যে স্টেবিলিটিটা থাকা খুবই ইম্পর্টেন্ট। এবং ম্যাক্সিমাম মানুষ যেই কাজটা করে যে এই নার্ভাস হয়ে হচ্ছে গিয়ে ভুল দাগায় ফেলে, কয়ের জায়গায় খ দাগায় ফেলে, এবং এগুলো হয় কিন্তু। যেমন আমাদের ক্লাসে, আমি এটা জাস্ট একটু শেয়ার করি, আমি যে সেন্টারে পরীক্ষা দিছিলাম উনি হচ্ছে গিয়ে আপনার সব প্রশ্নের অ্যান্সার পেন্সিল দিয়ে ওএমআর শিটে পূরণ করছে, যে পরে কলম দিয়ে আমি দাগাবো। এবং করতে করতে যেটা হইলো যে মানে টাইম কিন্তু চলে যায় ভাই, এটা কিন্তু বোঝা যায় না, সময় চলে যাচ্ছে। পরে সে মনে হয় 10টা থেকে 15টা প্রশ্ন কলম দিয়ে ভরাট করতে পারছে। এবং সে যে যখন দেখতেছে আর সময় আছে এরকম 10-15 মিনিট, মানে একটা কান্নাকাটির যে একটা কি সিচুয়েশন, এর আসলে এরকম তো মানে খুবই ব্যাড সিচুয়েশন। তারপরে ধরেন অনেকে যেটা করে যে আপনার ইয়েটা ভুল করে ফেলে, কোড যেটা থাকে প্রশ্নের কোড, যা দাগাচ্ছেন সব ভুল। অনেকে ক খ, ওই যে যেমন হচ্ছে 35 বিসিএস এ সম্ভবত অপশনগুলো এমন আসছিল যে ক পাশে হচ্ছে গ, নিচে খ, তারপরে ঘ, একটু খেয়াল করা লাগবে। হ্যাঁ, দ্বিতীয়টা কিন্তু ছিল গ, মানে এরকম খ চলে গেছে। এইটাতেও অনেক মানুষ এলোমেলো করছে। কাজে আপনার মাথা ঠান্ডা না থাকলে খুবই বিপদ, যে পরীক্ষা একদম পুরো ভুল হবে। এজন্য আগের রাতে বা আগের 2-3 দিন একটু ভালো খাওয়া দাওয়া করা। কারণ আরেকটা ব্যাপার যেটা হয়, মানুষ কিন্তু ফিট হয়ে যায়, যে স্ট্রেসটা নিতে পারে না, যে মানে আমি কি করলাম, কি হইলো, এগুলা। খাওয়া দাওয়া একটু করে, একটু ঘুম যতটুকু সম্ভব, যদিও ঘুম আসে না কিছুই, তারপরেও একটু রেস্ট নিয়ে তারপর ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও। তার মানে পরীক্ষার হলে সবচেয়ে করণীয় হচ্ছে যেটা আগে, যে আমার মাথা ঠান্ডা রাখা। কারণ নাইলে হচ্ছে কি আমি পরীক্ষার হলে ওই যে কয়েক জায়গায় খ যদি আমি মার্ক না করতে পারি সবগুলো শেষ। রাইট। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যখন সে পরীক্ষার হলে যাবে বা প্রশ্নটা দিবে বা ওই সময় থেকে, তখন তার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা? যে এমন হতে পারে না যে অনেকে আমি 1 থেকে 100-200 দাগাবো সব সিরিয়ালি, আবার অনেকে বলে না আমি বাংলা থেকে শুরু করছি, বাংলা সবগুলা শেষ করে, মানে একজনের এক রকম স্ট্র্যাটেজি। তো আসলে অনেকে দেখা যায় ভুল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। তো আপনার সাজেশন কি, স্ট্র্যাটেজিগুলো কেমন হওয়া উচিত? আমার ক্ষেত্রে আমি যা বলি সব কিন্তু আমি পার্সোনাল লাইফে যেটা ইমপ্লিমেন্ট করছি সেটা বলি। আমার ক্ষেত্রে যেমন আমি আগেই বলছি যে ম্যাথসে আমি খুবই দুর্বল ছিলাম। আমি যেমন প্রশ্ন পেয়েই প্রথমে ম্যাথের পার্টটা কেটে দিছি, ম্যাথের প্রশ্ন, মানে যাতে ওইদিকে আমার চোখই না যায়। হয়তো যদি দেখতাম 2-3টা প্রশ্ন তো পারতাম, আমরা তো এসএসসি সেটা না পারার কিছু না, কিন্তু ওই যে যদি না পারি। আমার প্রথম সাজেশন থাকবে আপনাদের জন্য, যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নের যে কোড, এইটা একদম ঠান্ডা মাথায় আগে ফিল আপ করলেন। এরপরে হচ্ছে গিয়ে আপনি যত বড় ম্যাথমেটিশিয়ান হন বা আপনি যত বড় বিজ্ঞানী হন, নেভার অ্যান্সার ম্যাথস ইন ইয়োর ফার্স্ট পার্ট, কখনো না। ম্যাথ হচ্ছে আপনার যত ভালোই হোক, আপনি সবার শেষে অ্যান্সার করবেন ম্যাথ। কারণ কি, আপনি একটা ম্যাথ যদি ভুল হয়ে যায় প্রথমে, কারণ মাথা তো খুব উত্তপ্ত থাকে তখন, একটা অঙ্ক আপনার যদি প্রথমেই ভুল করে ফেলেন, আপনার মাথায় ঘুরতে থাকবে ওই অঙ্কের অ্যান্সারটা কি হবে, বাকি জায়গায় কনসেন্ট্রেট করা যায় না। আমার যেটা মনে হয় সবচেয়ে বেস্ট পার্ট, বাংলাদেশ বিষয়াবলী দিয়ে প্রশ্ন অ্যান্সার করা। কারণ বাংলাদেশ বিষয়াবলীর 30 মার্কের মধ্যে মোটামুটি 17 থেকে 18টা এমন প্রশ্ন যেটা ধরেন কেউ কিছু না পারলেও পারবে, মানে কিছুই ধরেন পড়ে নাই, এমনি একটা 5-এর বাচ্চাও পারবে। এই প্রশ্নটা দিয়ে আপনি যখন অ্যান্সারগুলো শুরু করবেন বাংলাদেশ বিষয়ে, আপনার কনফিডেন্সটা গ্রো করবে যে আমি পারবো। আর এমন সাবজেক্টগুলো যেমন হচ্ছে কম্পিউটার, যেগুলো আর কি সচরাচর মানুষের একটু ক্লামজি লাগে, কঠিন লাগে, সেগুলো শেষের দিকে রাখাটা ওয়াইজ।
আর কখনোই আপনি মানে আমার যেটা মনে হয় 130 থেকে 135-এর বেশি দাগানো উচিত না। আচ্ছা এটাতে যেটা প্রবলেম হয় যে আপনার নেগেটিভ নেগেটিভ মার্ক মার্কিং বেড়ে যায়। একটা এটা ইস্যু কাজ করে। তখন আপনার পরীক্ষা অনেকে বলে আমি ঠিক আছে 20টা দাগাইলাম, এর মধ্যে যদি আমার 5টাও হয় তাও তো লাভ। কিন্তু ওই দিক দিয়ে যে আপনার 15টা ভুল হওয়ার কারণে আপনি এখানে যে একটা বেশি ব্যাপক মার্ক কমে 1.5 গেছে মার্ক করে, কিন্তু একটা প্রশ্ন ভুল হওয়া মানে 0.5 0.5 প্লাস আপনার যে 1, তার মানে 1.5 মার্কস আমার ডিডাক্ট হচ্ছে। এই হিসাবটা কেউ করে না। কাজেই কম দাগাবেন, তাহলে আপনার নেগেটিভ মার্কিং এর হচ্ছে টেন্ডেন্সিটা কম থাকে। রাইট, এটা একটা ভালো পয়েন্ট। আর আরেকটা হচ্ছে আপনি যে মার্কটা বললেন যে 130 থেকে 35টা দাগানো উচিত, রাইট? এটা তো হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে করা উচিত? লাইক ফর এন এক্সাম্পল, আমি পরীক্ষা দিয়েছি, আমি ধরেন 100টা পারি, সেই ক্ষেত্রে তাকে একটা কাট মার্ক হিসেব করে করা হয়েছে যে আমি যেহেতু আরো 20 মার্ক লাগবে কাট মার্কের জন্য, ফর এন এক্সাম্পল 120 মার্ক আমরা কাট মার্ক ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে আমার আরো 20 মার্ক লাগবে। তো সেহেতু আমি মোটামুটি শিওর আছি এরকম 30 থেকে 35টা দাগাবো, যাতে হচ্ছে আমার প্লাস মাইনাস হয়ে 120 এর মার্কটা থাকে। মানে ক্যালকুলেশনটা এমন হবে আমি যাতে যাই করি যোগ বিয়োগে আমার 120 আসা লাগবে, এরকম। সো আমি কনফিউশন গুলো দাগাইলো এরকম, রাইট? কিছু আছে যেমন কি ভাইয়া আপনি বুঝবেন যে এটা হবে, মন সায় দেয় না আর কি, কিন্তু ওইটাই অ্যানসার, এগুলা দাগানো ওয়াইজ। আবার কিছু আছে আপনি এই জিন্দিগিতে কোনোদিন ওই প্রশ্ন দেখেনি নাই, এন্ড ওইটাতে আপনার রিস্ক নেওয়াটা কিন্তু একটা বোকামি। আপনি হচ্ছে এমন জিনিস যেটা আমি কোথাও না কোথাও পড়ছি বা এটা আমার মনে হচ্ছে এটা অ্যানসার হইতে পারে, তখন ওগুলাতে রিস্ক নেওয়া যায়। কিন্তু ওই জায়গার ওইগুলা প্রশ্ন মোটামুটি আপনার 20-25টা থাকে কিন্তু এই ধরনের, যে এটা ওইটাতে চাইলে কেউ রিস্ক নিতে পারে, কারণ আসলে 100% আমি পারি এরকম 120-25টা কিন্তু এনশিওর করা খুবই টাফ, ঠিক আছে? কিছু রিস্ক তো নিতে হয়, কিন্তু এমন জিনিসে নিতে হবে যেটা আপনার জানার মধ্যে সম্ভাবনা আছে বেশি। এই জিনিসটা খুবই ভালো পয়েন্ট। আচ্ছা, আমরা তাহলে অনেক মেজর পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছি যে আসলে প্রস্তুতির জন্য যা যা করা লাগে, রাইট? আমরা একটু পডকাস্টের একটু লাস্ট এন্ডিং এর দিকে চলে যাবো আস্তে আস্তে। আচ্ছা, এখন হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষাটা শেষ করার পরে অনেকে হচ্ছে বা মানে হতাশা কাজ করে বা যেই হয় যে আসলে আপসেট হয়ে যায়, যে স্ট্রেস নেয় যে আসলে আমার কি হবে, পরীক্ষায় আসবে কি আসবে না বা এই জিনিসটা। সো তখন আসলে মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, বা তখন পরীক্ষা পরবর্তী সময়টা কিরকম হওয়া উচিত তাদের আসলে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশন তো আপনার রেজাল্টের আগ পর্যন্ত চলতে থাকবে, দেখবেন বিভিন্ন জায়গায় লাইভ হচ্ছে, আপনি প্রশ্ন নিয়ে খালি দাগাচ্ছেন যে এইখান থেকে কত ওইখান থেকে কত। আমার যেটা মনে হয় যে অনেকে এটা একটা আশঙ্কায় থাকে যে প্রিলির পর আমি রিটেনের জন্য টাইম পাবো কিনা, আমি প্রথম থেকেই পড়া শুরু করি। কিন্তু আমার যেটা মনে হয় আসলে প্রিলির রেজাল্টটা দেখে তারপরেও যদি কেউ রিটেন শুরু করে, এনাফ টাইম। কারণ হচ্ছে এই বিপিএসসি থেকে কয়দিন লাগে? প্রিলি রেজাল্ট তো এখন তো ধরেন 1 মাসের মধ্যে দেয়, এখন 1 মাস তো ধরেন খুবই কম সময়। তো মোটামুটি যদি হচ্ছে প্রিলি রেজাল্টের পরে রিটেনের জন্য শুরু করলেও এনাফ টাইম যেহেতু থাকে, এত প্রেশার নেওয়ার দরকার নেই যে আল্লাহ কি অবস্থা। আচ্ছা, আর পরীক্ষা কেমন হইলো আপনার, বা ভালো করলেন খারাপ করলেন, নাকি আপনি হচ্ছে বিভিন্ন ওই যে ধরেন প্ল্যাটফর্মের অ্যান্সার মিলায়ে হতাশ হয়ে বসে থাকলেন, জিনিসটা কিন্তু এইভাবে ওয়ার্ক করে না। অনেক সময় দেখা যায় যে আপনার কোন অ্যান্সার গুলা যে আসলে পিএসসি, কিছু প্রশ্ন কনফিউজিং থাকে, যেটা অ্যান্সার নৈতিকতা যেমন এরকম থাকে, তারপর হচ্ছে আপনার কিছু ওই যে যেমন দুর্যোগ, বিভিন্ন দুর্যোগ হচ্ছে কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকর বন্যা ছিল বা সবচেয়ে বড় বন্যা, এগুলো দেখা যায় কি এরকম করে করে অনেকে 7-8টা প্রশ্নকে হচ্ছে আপনার চিন্তা করে নেগেটিভ করে এটারে হতাশ হয়ে বসে থাকে এক পার্টি, আরেক পার্টি ভাবে যে আমার এগুলো হয়েছে, খুশিতে বসে থাকে। তো এই জন্য আমার যেটা মনে হয় যে পরীক্ষা দেওয়ার পরে একদম কোর কথা যেটা, যে যার ধর্মে মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর কি এই ফেজটা কাটানো। ধরেন এই একটা মাস একটু দেখে যে কি অবস্থা, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। ইভেন আমি বলবো যে কেউ যদি মনে করেন প্রিলি ফেল করলো, প্রিলিতে আসলো না, একবার দিলাম পরীক্ষা আসলো না, 2বারে আসলো না, এটা আসলে এমন না যে আপনি একবার ফেল করছেন দেখে আপনাকে দিয়ে আর কখনো সম্ভব না, ঠিক আছে? কারণ এটা একটা লাকের ব্যাপার, এত কম্পিটিশনের মধ্যে আপনি মানে সুপার লাকি যারা তারাই যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু শুধু প্রিপারেশন না, এমন না যে ও অনেক ট্যালেন্টেড দেখে ও পারছে। ইভেন আইনস্টাইনও যদি প্রিলি দেয় এসে, ভাই আমার মনে হয় না ও পাস করতে পারবে একবার, ঠিক আছে? কারণ কি এটার প্রিপারেশনটাই অন্যরকম। এখানে হচ্ছে গিয়ে ধরেন আপনার স্ট্র্যাটেজি, আপনার লাক, আপনার হার্ড ওয়ার্ক সবকিছুর একটা ফেভার করে এটার রেজাল্ট আপনি পাচ্ছেন। এবং আমার যেটা মনে হয় রিজিক আসলে একদম সেট করা, এবং প্রত্যেকের সৃষ্টিকর্তা যে যেভাবে বিশ্বাস করে
প্রত্যেকের জন্য সৃষ্টিকর্তা একটা বেস্ট প্ল্যান রাখছে। আমরা যেটা প্ল্যান করি তার চেয়েও 1000 গুণ ভালো প্ল্যান সৃষ্টিকর্তা আমাদের জন্য করে রাখছে। কাজে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। এবং হচ্ছে এমন কোনো বিরাট কিছুও না আসলে সিভিল সার্ভিস একটা আহামরি যে বিরাট কিছু এমন না, একটা চাকরি, দিস ইজ জাস্ট আ জব। ঠিক আছে, ড্রিম থাকবে কিন্তু ওইটাকে আর কি এমন এক্সটেন্ডে নেওয়া যাবে না যে এটা না হইলে আমার জীবনই থাকবে না, মানে আমি একদম পুরো শেষ। আমার যেটা মনে হয় যে একটা প্ল্যান বি সবসময় রাখা ওয়াইজ। এটা রাখলে ধরেন ফ্রাস্ট্রেশনের টাইমটা কমে আসবে এইটা। কিন্তু যার এইম ক্যাডার হবে তাকে যদি ধরেন নাসার বিজ্ঞানী বানাইলেও তার মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকবে যে আমি তো ক্যাডার হইতে পারলাম না, যেটা আর কি আমাদের এইমের জায়গা। হ্যাঁ, আর এটা ক্যাডার সার্ভিস। আপনি কেউ যদি ডাক্তার হইতে চায় দেখবেন তার সারা জীবনই আফসোস থাকে যে আমি তো ডাক্তার হইতে পারলাম না, এরকম আর কি বিষয়টা। কাজেই এই আর কি। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, আর আচ্ছা এখন আমরা একটু অ্যাডভান্সে যাই। ধরেন যারা চান্স পাইলো, রাইট, তাদের তো রিটেনের একটা প্রস্তুতির বিষয় থাকে। সো রিটেনের জন্য আসলে খুবই অল্প টাইম হয়ে যাচ্ছে কিন্তু, কারণ আপনার সাজেশন মোতাবেক আমরা 3 মাসে ধরে নিলাম সে প্রিপারেশন নিচ্ছে, রাইট? তাহলে কিন্তু সে কিন্তু খুব এখনো রিটেনের জন্য কোনো প্রস্তুতি নেয় না বা কোনো নলেজ থাকতেছে না। তো সেই ক্ষেত্রে সে রিটেনের জন্য যে সময়টা পাচ্ছে সেটাকে কিভাবে ক্যালকুলেটিভ ওয়েতে ভালোভাবে কাজে লাগাতে পারে? আচ্ছা, তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিসিএস পরীক্ষায় যে সার্কুলার দেয় এবং প্রতিটা রেজাল্টের পরে পরবর্তী স্টেপের জন্য যে সময়টা নির্ধারণ করা থাকে, মূলত অতটুক টাইমই কিন্তু আসলে ওই প্রস্তুতিটা নেওয়ার জন্য দরকার। প্রিলির রেজাল্ট যখন দেয় দেখবেন 4 মাস, 3 মাস থেকে 4 মাসের মধ্যে রিটেনের ডেট দেয়। এই রিটেনে এই 4 মাস সময় লাগবে, এর চেয়ে একদিন বেশিও দরকার নেই। ঠিক আছে, কেন দরকার নেই? কারণ হচ্ছে আপনি এই বছরের পর বছর যা পড়বেন এগুলা জিনিস আপনি সেই ডেডিকেশন নিয়ে মনে থাকবে না, আপনার এনার্জিও থাকবে না। প্রথম কাজ যেটা করতে হয়, আপনার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, যে কি টাইপের প্রশ্ন আসলে বিসিএস এ আসে। এইটা যদি আপনি একবার মাথায় সেট করতে পারেন তখন আপনি বুঝবেন যে আপনার প্রস্তুতিটা আসলে কোন সাইড থেকে আপনার কিভাবে নিতে হবে। আচ্ছা, আর এই রিটেন পরীক্ষার ক্ষেত্রে আপনার মেইন পড়াটাই আসলে রিটেনে। ঠিক আছে, এখানে আপনার প্রচুর পড়তে হবে, এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এবং পারলে একাধিক সোর্স থেকে আপনার পড়াশোনাটা করতে হয়। যেমন ধরেন বাংলা, ইংরেজির বেসিক যার অনেক দুর্বল, তার যেমন প্রচুর ইংরেজি নিউজ পেপারটা রেগুলারভাবে পড়তে হবে, এটাতে তার প্রচুর হেল্প করবে। কারণ এই ট্রান্সলেশন রিট্রান্সলেশন যে ইস্যুগুলো থাকে এগুলো জিনিস কিন্তু আপনার নিউজ পেপার কেন্দ্রিক অনেক সহজ হয় প্রস্তুতি নেওয়া। তারপরে বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি বাংলাদেশ বিষয়াবলীটা যদি কারো একটু ভালো মতো পড়া থাকে, সে বাংলা রচনা, ইংরেজি রচনা এগুলো কিন্তু তার জন্য তখন কোনো ম্যাটার না। ঠিক আছে, আর আরেকটা বিষয় যেটা ভুল করে মানুষ, সেটা হচ্ছে আপনার বাংলা রচনা ইংলিশ রচনাগুলোকে তারা একটা থিসিস পেপারের মতো করে ফেলে, ডেটা ডায়াগ্রাম ম্যাপ ট্যাপ, অ্যাবসলিউটলি রং। কারণ এটা আপনার সাহিত্যের অংশ। আপনি একটা জিনিস যখন এসে লিখতেছেন সেখানে তারা আপনার কাছে থিসিস চাচ্ছে না, চাচ্ছে যে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ডরাইটিংটা আপনার কেমন। ঠিক আছে, কাজে এইগুলাতে এত আসলে প্রেশার নেওয়ার কিছু নাই, শুদ্ধ ছোট সহজ ইংলিশে লেখাটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ। যার ম্যাথে দুর্বলতা, যেমন আমি পার্সোনালি যেটা বললাম, প্রিলিতে যেহেতু আমার ম্যাথের ছিল না, আমি দেখা গেছে যে কিছু টপিককে মাথায় রেখে আমি হচ্ছে ম্যাথের রিটেন প্রিপারেশন নিছি, যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসবে। যেমন হচ্ছে ধরেন সম্ভাব্যতার একটা পার্ট থাকে, ভেন ডায়াগ্রামের একটা ইস্যু থাকে, তারপরে হচ্ছে কি আপনার জ্যামিতির কিছু অংশ থাকে যেখান থেকে আসবে প্রশ্ন, বীজগণিতের কিছু, এরকম করে 6-7টা টপিক নিয়ে ওগুলা বারবার প্র্যাকটিস কর, মানে আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে, এটার কোনো ইয়ে নেই। আর আন্তর্জাতিক বিষয়াবলীটা একটু আসলে আন্তর্জাতিকে ভোগায়, কারণ এটার কোনো স্ট্যাটিক বই নেই যে আপনি যে একটা বই পড়লেই আপনি এই ব্যাপারে চ্যাম্পিয়ন হয়ে যাবেন, এটার কোনো সুযোগ নেই। আপনার নিউজ পেপার কেন্দ্রিক হইতে হবে এটার প্রিপারেশনটা। এই 100 মার্ক কিন্তু আপনার ক্যাডার, মানে কোন ক্যাডার পাবেন আপনি, এটাকে অনেকটাই ইনফ্লুয়েন্স করে। আর অবশ্যই 200 মার্কসের যেই পরীক্ষাগুলো, এইটাতে একটু গুরুত্ব দিতে হবে বেশি এটার প্রস্তুতি। আচ্ছা, মানে 200 মার্কস এর জন্য তো বাংলা ইংলিশ বাংলাদেশ বিষয়াবলী, এই তিনটা সাবজেক্ট হচ্ছে ভাইটাল রিটেন। রাইট। আচ্ছা, এর পরবর্তী স্টেপ হচ্ছে ভাইবা, রাইট? সো ভাইবাতে সম্ভবত আগে 200 মার্ক ছিল, এখন মনে হয় 100 মার্ক হয়ে গেছে, রাইট? সো এই ভাইবাতে দেখা যাচ্ছে যে পুরা অনেকে আউলে যায়, যে আসলে দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু ভাইটালও কিন্তু, কারণ দেখা যায় অনেকে রিটেন পাস করে কিন্তু ক্যাডার পাচ্ছে না। সো এই ভাইবার জন্য আসলে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন সেটার একটা আইডিয়া দেন। আর একটা হচ্ছে ক্যাডার অনুসারে ভাইবার প্রস্তুতির ধরনে কিরকম চেঞ্জেস থাকে? আচ্ছা,
ধরেন অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে চয়েস লিস্ট দেওয়ার সময় ফরেনটা দিতে চায় না প্রথমে, কারণ ভাবে যে ইংলিশে হবে, ভাইভা হবে। বাট এটা খুবই রং কনসেপ্ট। এখন ভাইভা আপনি যেই ক্যাডারই প্রথমে দেন, আপনার কিন্তু একটা পোর্শন পর্যন্ত আপনার ইংলিশে প্রশ্ন হবে। কারণ আপনি একটা ক্যাডার সার্ভিসে যাবেন, আপনি ইংলিশে যদি কথা বলতে না পারেন, এটা একটা খুবই ডিসক্রেডিট। কারণ আপনার অনেক ইন্টারন্যাশনাল ডেলিগেটসদের সাথে কথা বলতে হবে, অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলতে হবে, কাজে ইংলিশটা একটা মাস্ট। কাজেই ভাইভার প্রস্তুতিতে আপনার রেগুলারলি হচ্ছে গিয়ে একটু ইংলিশে নিজে নিজে একটু কথা বলা, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার খুব ভালো একদম আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ লাগবে না, নর্মাল স্বাভাবিক ইংলিশ, যাতে মনের ভাষাটা বোঝা যায়, রাইট? আর হচ্ছে কি এইটা একটু যদি প্র্যাকটিস থাকে, এটা ইম্পর্টেন্ট। আর রিসেন্ট ইস্যুগুলো, নিউজ পেপার এবং খবর দেখা, সেই এই দুইটা পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে গিয়ে অবশ্যই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ঘটনাগুলো ঘটতেছে, এই জিনিসটা জানতে হবে। তারপরে আপনার আমার দেশের সাথে অন্য দেশের সম্পর্ক রিলেটেড যে বিষয়গুলো, এগুলো জানতে হবে। এবং যার যার সাবজেক্টের ব্যাপারে, ধরেন টেকনিক্যাল ক্যাডার থাকুক না থাকুক, আপনি মনে করেন একজন মেডিকেলের স্টুডেন্ট, জেনারেল ক্যাডারে সে ধরেন অ্যাডমিন ক্যাডার প্রথম চয়েস দিল, তাকে কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকেও প্রশ্ন করতে পারে, ঠিক আছে? কাজেই তার নিজের যেই জোনটা, এটা জানতে হবে। যেমন পলিটিক্যাল সায়েন্স থেকে আমি হচ্ছে গেলাম, ধরেন প্রথমে দিলাম কাস্টমস ক্যাডার সম্পর্কে তো কিছু জিজ্ঞেস করবেই, পাশাপাশি আমার পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারেও জিজ্ঞেস করবে, মানে জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো অবশ্যই আপনি যে ক্যাডার চয়েস দিবেন, সেই ক্যাডার সম্পর্কে একদম বেসিক কিছু নলেজ আপনার জানা থাকা লাগবে, আপনার নিজের সাবজেক্টের উপরে আপনার জানা থাকা লাগবে, আপনার নিজ জেলা সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। যদিও এখন জেলা ভিত্তিক প্রশ্ন হয় না, কিন্তু সামহাও আপনাকে ধরেন অনেক সময় যেটা একটা কমন প্রশ্ন হয়ে থাকে, যে আপনাকে বলা হয় যে মনে করেন আপনি ফর এক্সাম্পল নাটোর জেলার এসপি বা আপনি ডিসি হিসেবে নিয়োগ পাইলেন, বা ইওনো হিসেবে আপনি নাটোরের একটা উপজেলায় আপনি ইওনো, এখন আপনি একটা ভাষণ দেন। তো আপনি যদি পার্টিকুলারলি একটা জেলা সম্পর্কে আইডিয়া না রাখেন, আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে কি কি জিনিস আপনার একটা জায়গায় ফোকাস করতে হবে একটা জেলা থেকে, ঠিক আছে? কাজে এই জন্য মানে এটা ধরেন আপনার নিজ জেলা প্লাস আশেপাশে বাংলাদেশ বিষয়াবলীর যে পার্টগুলো, ওগুলো আর কি একটু ভালো মতো জানা লাগে, যেটা রিটেন বেসড প্রিপারেশন আমরা নিই। রিটেনের প্রিপারেশনটাই আমার ভাইভাতে কাজে লাগতেছে। সংবিধানটা জানা লাগবে, সংবিধান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান থেকে প্রশ্ন আপনার পাবেই, যে এটা যেই ক্যাডারই দেখ, সংবিধানটা জানা লাগবে। বিশেষ করে হচ্ছে আপনার দ্বিতীয় তৃতীয় ভাগ, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন, আপনার কিছু একদম বেসিক যেই আমাদের ইতিহাসটা, এই জিনিস। তারপরে এখন যেমন হচ্ছে আমাদের এই ছাত্র আন্দোলনের ইস্যুটা যেহেতু এখন খুব বার্নিং, এইটা একটা খুব নতুন ডাইমেনশন নিয়ে আসছে। কাজেই এই সময়টা থেকে এখন পর্যন্ত চলমান যে ইস্যুগুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে রিসেন্ট ইস্যুর ক্ষেত্রে। প্লাস হচ্ছে কি আপনার আরেকটা বিষয় যেটা আমি মানে বারবারই বিভিন্ন জায়গায় মেনশন করি, আপনি প্রশ্ন পারলেন কি পারলেন না, এটার সাথে ভাইভার রেজাল্টের কোনো সংযোগ নেই। আপনি কতটুকু হাম্বল, আপনি কতটুকু ডাউন টু আর্থ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যা পারবেন না, লিভ ইট, সরি বলবেন সুন্দর করে বিনয়ের সাথে, ঠিক আছে? কারণ আপনি একটা বিষয়ে যে পারবেন না এরকম জেনেও কিন্তু স্যাররা প্রশ্ন করে অনেক কিছু, তারা এক্সপেক্ট করে যে আপনি না পারলে হ্যাঁ কিভাবে আপনি হচ্ছে জিনিসটা ট্যাকেল দেন। কারণ আপনি যখন জনগণের সাথে কাজ করবেন, আপনি এমন অনেক সিচুয়েশনে পড়বেন যেখানে আপনি হয়তো বুঝতেছেন না কি করবেন, সলিউশন নেই, ওই জিনিসগুলো যাতে ডিল করতে পারেন। তারপর অনেকে ধরেন আমরাও দেখছি এরকম যে ভাইভা বোর্ড থেকে বের হয়ে পুরো গোসল, মানে এমনই নার্ভাস যে ধরেন একদম মানে মনে হচ্ছে যে শাওয়ার নিয়ে বের হয়েছে ভিতর থেকে। এগুলো তো ইনএলিজিবিলিটি, ঠিক আছে? কারণ আপনি হচ্ছে আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে যাবেন, সেখানে আপনি যদি এইটুক জায়গা ফেস করতে এরকম মানে নার্ভাস হয়ে যান, তাহলে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল ডেলিগেটদের সাথে কিভাবে ডিল করবে? কাজে এই জায়গাগুলো নার্ভাস হওয়া যাবে না। বিনয়টা খুব ইম্পর্টেন্ট, ডাউন টু আর্থনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সামনে স্যার বসে আছে, এমন অনেক কিছুই হইতে পারে, আপনার সাথে তার একটা আর্গুমেন্ট চলে আসতে পারে। আপনার এখানে তো জিতার, এটা তো যুদ্ধ জয় করার কিছু নাই, ছেড়ে দেন। মানে উনি যেইভাবে করে চাচ্ছে বা যেই জিনিসটা বলছে ওইটা ওইভাবে করে তাল মিলায় চলাটা হচ্ছে ওয়াইজ। এমন না যে উনাকে আমি চ্যালেঞ্জ করতেছি, বা এখানে তো আসলে এই চ্যাম্পিয়ন হয়ে কোনো লাভ নাই কোনো, সেটাই এই জায়গাগুলা। আর সরি বলার মানে যেটা আমি পারি না ওটা বানায় বলার কিছু নেই, যে আমি জানি না ওটা স্যার, আমি এটা জানি না, এটা আমার জানা উচিত ছিল, এটা আমি জেনে নিব, ঠিক আছে? মানে স্ট্রেট কাট এখানে পেঁচানোর, কারণ যিনি আপনার ভাইভা নিচ্ছে সে
খুবই একজন বিজ্ঞ মানুষ, Right. তার কাছ থেকে লুকায় বা তাকে চাপাবাজি দিয়ে আমি একটা জিনিস বলে এসে বললাম, এটা কখনোই হবে না। পসিবল না। ঠিক আছে, এই মিথ্যা, তারপরে এই যে এক্সাজারেটেড অ্যান্সার, এগুলো আর কি অ্যাভয়েড করাটা হচ্ছে ওয়াইজ। মানে টু দ্য পয়েন্ট, টু দ্য কারণ পয়েন্ট, ভাইবাটা একদম অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। রাইট, এটা বোঝা উচিত। হ্যাঁ, মানে এই টিপস গুলো আমার মনে হয় যদি অ্যাপ্লাই করে খুবই গুরুত্বপূর্ণ এই টিপস গুলো, মানে যে যদি এটা এই কাজে পার্ট, লাগবে। হ্যাঁ সবাই মানে ভাইবাতে খুবই, আর কোনো কিছু এক্সট্রা ফলো করা লাগবে না, যে না, আমার আসলে ভাইবাটা কিরকম প্রস্তুতি দেওয়া দরকার, রাইট। আর তাইলে প্রিপারেশনের দিক থেকে সে দেখা যাচ্ছে যে রিটেনের প্রস্তুতি, মূলত রিটেনের প্রস্তুতি নিবে, প্লাস হচ্ছে নিজের সাবজেক্টের আলাদা একটু প্রিপারেশন নিবে, আর নিজস্ব যা আছে লাইক নিজ জেলা বলছেন বা এরকম কিছু যেগুলা থাকে পয়েন্ট, ওগুলা নিয়ে সে ভালো একটা কনসেপ্ট রাখা দরকার। আর আরেকটা হচ্ছে রিসেন্ট, দেখা যাচ্ছে রিসেন্ট এখন ইন্টারন্যাশনাল এটা হইতেছে বা বাংলাদেশে রিসেন্ট হইতে হইতেছে, এই জিনিসগুলা থেকে একটু কোশ্চেন আসতে পারে, রাইট। খুবই ভালো পয়েন্ট তাহলে। আচ্ছা, তো এই বিষয়গুলোর পরে আপনাদের বিসিএস এর পরবর্তীতে আর কি কি স্টেপ থাকে বিসিএস এর? আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে যখন ভাইভা দিলেন, এরপরে যে রেজাল্টটা বের হবে, এরপরেই দেখবেন যারা বিসিএস এর জার্নিতে আছেন তাদের ফ্রেন্ড লিস্ট ভরপুর হচ্ছে সুপারিশ প্রাপ্ত। ঠিক আছে, সব ব্র্যাকেটে আমি অমুক সুপারিশ প্রাপ্ত, তারপরে আমি তমুক সুপারিশ প্রাপ্ত। আচ্ছা, এই সুপারিশ করবে আপনাকে, আপনাকে হচ্ছে গিয়ে বিপিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় হচ্ছে তারা একটা সংখ্যা দেয় যে আমাদের এই এই জায়গায় এত এত লোকবল লাগবে, তখন বিপিএসসি আপনাকে সুপারিশ করবে, যেটা আপনার ভাইভার রেজাল্ট যেটা হবে সেটাই আসলে আপনার ফাইনাল রেজাল্ট। কিন্তু তখনও আপনি যেহেতু গ্যাজেটেড না হওয়া মানে হচ্ছে আপনার ওই যে সরকারি দলিলে আপনার নাম উঠে নাই আর কি। এখন আপনার এই গ্যাজেটটা হওয়ার আগে আপনার কিছু ভেরিফিকেশন হয়, তারপরে মানে এটা আপনার মানে আপনি কি কি কাজ করছেন, কোনো আপনার মামলা আছে কিনা আপনার নামে, কোনো মানে এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, যে আপনার জেলায় কারোর সাথে মারামারি করে কারো মাথা ফাটাইছিলেন কিনা, সে আপনার নামে মামলা দিচ্ছে কিনা, এই ধরনের ইস্যুগুলা। এবং আমার মনে হয় যে যারা বিসিএস জার্নিতে আছেন তারা একটু মাথা ঠান্ডা রেখেই কাজকর্ম করা উচিত, কারণ আপনার এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা জার্নি। দেখা যায় অনেক সময় রাগটা উঠে অনেকের সাথে একটা কনফ্লিক্টে চলে যায়, কাজে এই মামলা জনিত ঝামেলায় যাতে কেউ না পড়ে আর কি, বুঝছেন, এটা একটু অ্যাভয়েড করা ভালো। এখন আপনার দিন খারাপ ভাই, আপনার চাকরি হচ্ছে না, যখন চাকরি হবে তখন আপনি হচ্ছেন রাজা, ঠিক আছে, তা এখন আপনি একটু রয়ে শোয়ে থাকাটাই ওয়াইজ, মানে যতদিন পর্যন্ত আপনার সেটাই ভেরিফিকেশন হওয়ার আগ পর্যন্ত আপনি একটু কারোর সাথে কেওয়াজে না যাওয়াটাই ওয়াইজ, পরেও যায়েন না, মানে আগেও যায়েন না, ভালো থাকাটাই ভালো। তারপরে এটা একটা হয় মেডিকেল টেস্ট হয়, এবং এটা অনেকে জিজ্ঞেস করে যে হাইটের একটা বিষয় থাকে, তারপরে আইসাইটের একটা বিষয় থাকে 6x6, স্পেশালি হচ্ছে পুলিশ ক্যাডার আর আনসার ক্যাডারের যে কালার ব্লাইন্ডনেসের কিছু ব্যাপার থাকে। তো এগুলা খুব সমস্যা হয় তা বলবো না, কিন্তু তারপরেও ধরেন হচ্ছে হাইট লিস্ট যেটা দেয়া থাকে পিএসসির যে ফর্মে আপনার অ্যাপ্লাই করার সময়, ওইটা ধরে অ্যাপ্লাই করাটাই ভালো, কারণ যেহেতু একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে ওইটাকে ফলো করাটাই হচ্ছে হ্যাঁ থাকা ভালো, তাহলে রিস্ক নাই আর কি। এটা আচ্ছা আচ্ছা, তা এরপরে স্টেপের পরে হচ্ছে আপনাদের যে তারপর গ্যাজেট হবে, গ্যাজেট হওয়ার পরে হচ্ছে একটা আমাদের আর্টিকেল 47 সাইন করা হয়, এটা যার যার মন্ত্রণালয়, আমরা যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে হচ্ছে জয়েন করছি, এরপরে আপনাদের জয়েনিং ডেট দিবে, এরপর থেকে আর কি আপনি একজন কর্মচারী প্রজাতন্ত্রের শুরু হবে। কংগ্রাচুলেশন আপনাকে। এই যে জার্নিটা, এটা আপনাদের সময় কত বছর লাগছে আর বর্তমানে কি রকম সময় লাগতেছে? আচ্ছা, আমরা বলবো যে আমরা হচ্ছে একটা খুবই সমস্যা সংকুল ব্যাচ ছিলাম, কারণ ওই যে কোভিড এর জন্য আমরা 19 ব্যাচ, আমরা জয়েন করলাম 24 এপ্রিলে, তার মানে অ্যারাউন্ড 4 বছর 9 মাসের মতো, 9-10 মাস, মানে হিউজ সময়। এখন ইউজুয়ালি এরকম লাগে না। আবার 43 যে জয়েনিং, এটাও তো ধরেন এখন একটু আবার আমাদেরকেও ছাড়াই যাচ্ছে। এখন এটা মোটামুটি আসলে জয়েনিংটা কবে হবে এইগুলা নিয়ে এত চিন্তা করলে বিসিএসটা তখন একটু মনে হবে যে এখানে কেন আসলাম। আমার মতে যে আপনি চাকরিটা করে মানে কনফার্ম করে এরপরে আপনি হচ্ছে গিয়ে একটু অন্য যা করার শখ আল্লাহ যা আছে ওগুলো একটু করেন যখন জয়েন করার, কারণ এটা তো সরকারের একটা নীতির মধ্যে, হ্যাঁ, যে এটা যখন মনে করবে যে এটা সব ওকে তখন আপনি জয়েন করতে পারেন। এখানে আসলে সময় ক্ষেপণের ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই যে আল্লাহ কি অবস্থা, কারণ মানে আমি সরকারি চাকরিতে ঢুকতেছি, আমার তো এইটা হচ্ছে কি সরকারের একটা নীতিমালা মেনে ঢুকতেছি, কাজে ওরা যেভাবে করে জিনিসটা করবে ওইভাবে করে আগানোটাই ওয়াইজ। আরেকটা বিষয়,
অনেকের মেন্টালিটিতে এরকম থাকে যে আমি যেহেতু বিসিএস দিব, হুম আমার আসলে অন্য কোনো কিছুই আগে থেকে বা পরে থেকে কোনো কিছুই করা উচিত না, এটা এক ধরনের। আবার অনেকে চিন্তা করে না ঠিক আছে বিসিএস তো দিব, দেখা যায় তো আমি টিউশনি লিস্ট করাই বা হুম মানে হাত খরচ চালাবো। আবার অনেকে অন্য জব করেও বিসিএস দিচ্ছে, রাইট? হুম। সো আসলে এই জার্নিটা কিরকম হওয়া উচিত, নাকি এটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে হওয়া উচিত, মানে নর্মালি কিরকম হওয়া উচিত আপনি মনে করেন? আমার যেটা মনে হয়, কেউ যদি একদম ডিটারমাইন্ড থাকে যে তাকে ক্যাডার সার্ভিসই যাইতে হবে, ওকে। তার যদি খুব কষ্ট না হয়, মোটামুটি একটু কোনো না কোনোভাবে একটু ম্যানেজ করে যদি একটু কয়টা মানে মাস বা বছর একটু নিজে চলতে পারে, ওকে। জবটা স্কিপ করাই ভালো। কারণ ওকে। বিসিএস আসলে একটা এমন কম্পিটিটিভ এক্সাম, এটা অন্য চাকরি করে এটার প্রিপারেশন নেওয়াটা ভেরি টাফ। ঠিক রাইট। আছে, এটা আসলে যে যেটাই বলুক, কিন্তু আমাদের অনেকেরই এইটার আসলে এই লাক্সারিটার সুযোগ থাকে সুযোগ না। থাকে না। তাদের ক্ষেত্রে যেটা সাজেশন, এটা অবশ্যই আপনি যেহেতু চাকরি আপনার করতেই হচ্ছে, কাজে আপনার তখন এই জিনিসটাকে একটা রুটিনে সেট করতে হবে যে আপনি আপনার অফিস আওয়ারে কতটুকু দিবেন, আপনি আপনার প্রস্তুতির জন্য কতটুকু টাইম রাখবেন। তারপর আপনার ঘুম রেস্টের একটা ব্যাপার থাকে, আপনার বডি কলাপস করা যাবে না যে আমি এত প্রেশার নিতে পারতেছি না। এই জন্য আমার যেটা মনে হয় যে যে যেই চাকরি করতেছেন, বা অনেকে আবার প্রশ্ন করে আমাকে যে আপু এমবিএটা কি এখন করব, বা মাস্টার্সটা এখন করব কিনা, নাকি বিসিএস এর পরে করব। এখন হচ্ছে জিনিস যেটা, যে আপনার এটা প্রায়োরিটি আপনার কোনটা? প্রায়োরিটির উপর ডিপেন্ড রাইট। করবে। এখন আমার ক্ষেত্রে যেটা আমি বলি, যে আপনি এখন ধরেন বিসিএস এর জন্য মাস্টার্সটা স্কিপ করলেন, এখন বিসিএস যে হবে এটার গ্যারান্টি তো গ্যারান্টি নাই নাই কোনো, না। কিন্তু মাস্টার্সটা আপনার হয়ে থাকলে আপনি কিন্তু অন্য একটা জায়গায় ঢুকে যেতে ঢুকে পারতেছেন। আচ্ছা। কারণ কারো মেন্টালিটিও শেষ পর্যন্ত বিসিএস কেন্দ্রিক থাকে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার। ব্যাপার আছে, ঠিক আছে, হ্যাঁ। কাজে আমার মনে হয় যে যেটা আপনি আছেন বা যেটা চলতেছে, সেটা আপনি চালায় যাওয়াটাই ওয়াইজ। কিন্তু যদি আপনার এই সুযোগটা থাকে যে আপনি সোললি বিসিএস এর পড়াই পড়বেন, আর কোনো চাকরিতে যাবেন না, আমার মতো যদি চাকরি না হয় কিছুই করবেন না, বেকার থাকবেন, সে এইটার একটা টেক চান্স করতে পারেন যে আপনি সব বাদ দিয়ে এই প্ল্যান এ, এটাই প্ল্যান বি, এটাই প্ল্যান এরকম আর কি। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনে। আচ্ছা আচ্ছা, বিসিএস ক্যাডাররা কখন নিজেদের বেকার বলে এটা একটু বলেন তো। ভাই এইটার মানে আমি হচ্ছে আমার ওই টাইমটাতে আচ্ছা আচ্ছা। বলতাম আর কি, যখন বিসিএস ক্যাডাররা তো ধরেন হচ্ছে ব্যাপক ধরনের একটা জনগণের সাথে কাজ, মানে তো ধরেন এটার এক্সটেন্টটা হচ্ছে খুবই খুবই বিশাল, লার্জ স্কেলের। একটা লার্জ স্কেলের। এখানে আসলে আপনার ওই বেকার হওয়ার টাইম খুঁজে তখন মনে হয় যে আমি একটু নিজের সময় কই পাবো। ওইটাকে হ্যাঁ, বেকার ওই বলে জিনিস না। ওই টাইমটাই মনে হয় যে আল্লাহ, মানে আমি রিল্যাক্স রেস্ট নিতেছি বা ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি, এটাও মনে হয় যে আল্লাহ, এটাও কি সম্ভব, এটাও লাক্সারি আমাকে আছে, এরকম হয় আর কি। এটা তো পুলিশ ক্যাডার আর প্রশাসনের মনে বেশি চাপ থাকে না? একটু যেহেতু মাঠ পর্যায়ের হুম কাজ, হুম তো হুম হুম। ওদের ধরেন হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটিটা একটু বেশি থাকে, কিন্তু দায়িত্ব তো সব জায়গায় সমানই, মানে কোনো পার্থক্য নেই। রাইট রাইট। এটাই। না, আবার দেখা যায় যে ওই আপনাদের তো নাইট শিফট এগুলাতে কোনো চাপ থাকে যে দেখা যায় পুলিশ। আমরা তো হচ্ছে ধরেন ফোর্সের চাকরি তো 24/7, মানে আচ্ছা। ওরা হচ্ছে গিয়ে স্টেশন লিভ টিভ করার সুযোগ থাকে না। হুম মানে হুম হুম। আমি হচ্ছে গিয়ে চাকরিতে ছুটি আমার শুক্র শনিবারও আমার হচ্ছে গিয়ে ছুটি নিয়ে স্টেশন লিভ করতে হবে। মানে আমি ও, অলওয়েজ হচ্ছে 24/7 অ্যাট সার্ভিস এরকম। এটা তো এটা খুবই হচ্ছে মানে টাফ বিষয় আর কি। টাফ বিষয় তো বটেই, মানে ধরেন অন্য অনেক কিছু স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করতে করা হয় বা লাগতেছে। ব্যালেন্স করতে হয় আর কি, এই জিনিসগুলো। ঠিক আছে। তো এত কিছু ব্যালেন্স করে আপনি কি সাজেস্ট করতেছেন মানুষকে পুলিশ ক্যাডার হওয়ার জন্য? আচ্ছা, কেন না ভাই? কারণ হচ্ছে গিয়ে দিন শেষে এটা শুধু পুলিশ ক্যাডার না। ওকে। আমি বলব এটা হচ্ছে বিসিএস ক্যাডার। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট যেমন, এখানে আসলে এই ক্যাডার সার্ভিসের গ্লোরিটা আগে যেমন ছিল, এখনো এমন, হুম। ভবিষ্যতেও এমন থাকবে। থাকবে। কারণ এটা সাবকন্টিনেন্টের, এটা একটা আমাদের ইনবিল্ট মাইন্ডসেটই তৈরি হয়ে মাইন্ডসেট, রয়েছে, রাইট। যে এটা আসলে যত মানে আমরা হয়তো ক্যারিয়ার তো অনেক ডাইভার্সিফাইড এখন রাইট। মানুষের। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে ধরেন আমরা ম্যাক্সিমামই তো মধ্যবিত্ত সাধারণ পরিবারের হ্যাঁ, সন্তান। এরকম। তাদের হয় কি যে এই যে মাইন্ডসেটটা আমাদের আমরা দেখে আসছি, যে আগে থেকেই যে সরকারি চাকরি, আমি একটা ক্যাডার সার্ভিসে যাওয়া মানে আমার সামাজিক মর্যাদার একটা বৃদ্ধি পায় বলে আমরা মনে করি আর কি। যদিও এই কনসেপ্টটা আসলে এখনের সাথে অত সামঞ্জস্যপূর্ণ না। প্রাইভেট সেক্টর বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও এখন যথেষ্ট প্রিভিলেজড সবাই। কিন্তু তারপরেও আমি মনে করব আসলে স্বপ্নটাকে চেস করা আসল। যা কারো স্বপ্ন যদি থাকে যে আমি ক্যাডার সার্ভিসে যাব, সে অন্য কোনো কিছুতেই আসলে স্যাটিসফাই হবে না। ঠিক রাইট। আছে? এটা হচ্ছে বিষয়। আবার অনেকে যে সরকারি চাকরিতে যাইতে চায় না,
তার হচ্ছে কখনোই এই লাইফটা ভালো লাগবে না। মানে এটা হচ্ছে প্রায়োরিটি, যে কে কোনভাবে আর কি দেখতেছে জিনিসটাকে। রাইট, রাইট। তো যেহেতু পুলিশ ক্যাডার হওয়ার জন্য সাজেস্ট করছেন, তো যারা হইতে চায় তারা কি মানে পুলিশ হওয়ার জন্য যে আপনার কোর্সে বাংলা আপনার যে আন্তর্জাতিক কোর্স নেবেন আমাদের সাথে, ওই আচ্ছা কোর্স পড়লেই কি আন্তর্জাতিক এনাফ কিনা? আপনি তো একটু আগে বলছেন যে এটা অনেক কমপ্লেক্স আচ্ছা, ডাইভার্সিটি আমি বিষয়। হচ্ছে গিয়ে একটা জিনিস বিলিভ করি যে যে যত ফাঁকিবাজ তার কিন্তু হচ্ছে গিয়ে প্রস্তুতি তত স্মার্ট। আমি আচ্ছা, পার্সোনালি খুবই ফাঁকিবাজ, কারণ আমি চাই কি শর্টকাটে কিভাবে জিসটা বের করে আনবো যাতে আমার সময় অনেক কম লাগে। আচ্ছা, তো আমার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি হচ্ছে গিয়ে ধরেন কথাবার্তা অনেকের সাথে হয়, বা আপনারাও হয়তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও আমার অনেক জায়গায় কথাবার্তা শুনছেন। আমার সাথে প্রস্তুতিটা যেটা হবে, আমি আপনাদের ক্যাটাগরি বা আপনাদের কাতারে দাঁড়ায় সাজেশন দিই, ঠিক আছে? আমি হচ্ছে নট লাইক আ মেন্টর বা হচ্ছে টিচার হিসেবে না, আমি কিন্তু আপনাদের যেই প্ল্যাটফর্ম বিলং করতেছেন সেখান থেকেই আমি কথা বলছি। কাজেই যখন একজন স্টুডেন্টের কাছে আপনি সাজেশন চাবেন, সে কিন্তু একজন স্টুডেন্ট ফ্রেন্ডলি সাজেশন দিবে। কিন্তু আপনি মেন্টরের কাছে যখন সাজেশন চাবেন তখন সে অনেক পেঁচাবে বা মনে করবে যে আরো ভালো করুক। হুম তা হুম আমার হুম হুম, কথা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রিলিতে আমার এইম একটাই, আমি পাস করব। রাইট, এটা এখন মানে আমার এটা আমি যদি স্ট্র্যাটেজিক্যালি, হ্যাঁ, 100 মার্ক পেয়ে যদি আমি পাস এনশিওর করতে পারি, আমি 100ই পাবো, আমার রাইট, 101-এরও দরকার দরকার নাই। নাই তো, আমার যদি মনে করেন যে কাট মার্ক পাইলে হয়েছে, কাটমার পাইলি, রিটেনে আমি হচ্ছে গিয়ে বেশি মার্ক আমার লাগবে, বেশি মার্কসটা লাগবে, রাইট, কোন কোন সাবজেক্টে আমি কি ব্যালেন্স করব এটা করব, ভাইভাটাও আমার স্মার্টলি ডিল করতে হবে। রাইট। কাজেই আমার যেটা মনে হয় যে আমার প্রিলির সাথে ক্ষেত্রে হ্যাঁ এই স্ট্র্যাটেজিক্যাল হওয়া জিনিসগুলো উচিত। হচ্ছে গিয়ে আপনারা যদি আমার সাথে আন্তর্জাতিকের প্রস্তুতিটা নেন, বা যারা করছেন, আমি বিভিন্ন জায়গায় যেটা বললাম যে আমি আমার সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু অনেক সময় অনেক সাজেশন শেয়ার করি, আহ, উপকারী পাইছে মনে হয় এখন পর্যন্ত মানুষ। কারণ হচ্ছে আমার অনেক স্টুডেন্টরা যারা হচ্ছে 43-এ ক্যাডার হয়েছে, তারা আমাকে অনেক মেসেজ পাঠাইছে যে আপু আপনার এগুলো অনেক কাজে লাগছে। 44-এ আমার স্টুডেন্টরা পরীক্ষা দিছে, 45-এ আমার স্টুডেন্টরা পরীক্ষা দিছে। মানে আমার কাছে নিজেই অবাক লাগে যে 41-এর আমি, এমনও হয়েছে আমার অনেক কলিগরাও আমার নোট পড়ছে, বাহ, এবং ওরা পরবর্তীতে মানে আমাকে বলে, এখনো বলে যে হ্যাঁ এরকম তোমার নোট তো আমরাও পড়ছি। সো এটা প্রায়োরিটি, যদি কারো ভালো লাগে থাকবে, এরকম জোরাজুরির কিছু না। জোরাজুরি কিছু নাই, সেটাই চান্স তো। পাইতে চাইলে আসতে হবে আর কি, চান্স না পাইতে চাইলে তো দরকার নাই, তাই না? হ্যাঁ, জোরাজুরি করে তো আমরা চান্স পাবো না। রাইট। হ্যাঁ, ঠিক আছে, তাইলে পডকাস্টটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক সুন্দর একটা ডিসকাশন হলো। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে, আল্লাহ হাফেজ।